Greatest strategic challenge since 1971. India may lose strategic space in Dhaka. Bangladesh tilting towards China, Pakistan. এই শিরোনামগুলো হরদম ঘুরছে ভারতীয় মিডিয়ায়। আসলেই কি এগুলো বাংলাদেশের বাস্তবতা নাকি ভারতের ভয় ও হতাশার প্রতিফলন? 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ, এ দাবি খোদ ভারতের পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটির। ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বাধীন পার্লামেন্টারি কমিটি বাংলাদেশ ভারতের ভবিষ্যৎ সম্পর্ক শিরোনামের একটি প্রতিবেদনে এসব কথা জানায়। একই সাথে ভারতকে এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে ওই কমিটি। ভারতীয় সংসদীয় কমিটি বলছে, বাংলাদেশ আজ ভারতের জন্য 1971-এর পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ। বাস্তবে পরিস্থিতি কি? বাস্তবতা হল 1971 সালে বাংলাদেশ ছিল দখলদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে লিপ্ত জনগোষ্ঠী। সেই বাংলাদেশ আজ একটি সার্বভৌম রাষ্ট্র। তাই প্রশ্নটা খুবই পরিষ্কার যে একটি স্বাধীন দেশের স্বাধীন রাজনৈতিক পরিবর্তন কবে থেকে প্রতিবেশী ভারতের কৌশলগত চ্যালেঞ্জ হয়ে গেল? কেন হলো? কিভাবে হলো? নাকি ভারতের জন্য চ্যালেঞ্জটা আসলে বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয়? ভারতীয় গণমাধ্যম বারবার বলছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ভারত সমর্থিত আওয়ামী লীগের পতন মানেই বাংলাদেশ অস্থিতিশীল। কিন্তু তারা কথা বলে না যে ভারত সমর্থিত এই দলের শীর্ষ নেতৃত্ব মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত। তারা বলে না যে ভারতীয় সমর্থনে 16 বছরের আওয়ামী লীগের শাসনে গুম খুন বিচার বহির্ভূত হত্যা রাষ্ট্রনীতিতে পরিণত হয়েছিল। প্রশ্নটা তাই সহজ, বাংলাদেশে একটি দমনমূলক শাসনের পতন কবে থেকে ভারতের অস্থিতিশীলতার কারণ হল, নাকি বাংলাদেশের স্থিতিশীলতা মানে ঢাকার মসনদে দিল্লির পছন্দের সরকার থাকা? ভারতীয় পার্লামেন্টারি কমিটি আতঙ্কিত। বাংলাদেশের মোংলা বন্দর, পেকুয়া সাবমেরিন ঘাঁটি, লালমনিরহাট এয়ারবেস কাদের ব্যবহার করতে দেওয়া হচ্ছে? কিন্তু পাল্টা প্রশ্ন, সার্বভৌম বাংলাদেশ কি সিদ্ধান্ত নেবে? সেটা কি ভারত ঠিক করে দেবে? বাংলাদেশ কি কেবল ভারতের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে যাবে? ভারত যখন কোয়াড, I2U2 মার্কিন ও ইসরায়েলি সামরিক চুক্তি করে তখন সেটি কৌশল, আর বাংলাদেশ যখন নিজের অবকাঠামো ও প্রতিরক্ষা বহুমুখী করে তখন সেটি ভারতের জন্য হুমকি হয় কি করে? ভারতের এই দ্বিচারিতা আর লুকানো যাচ্ছে না। ভারতীয় গণমাধ্যম বলেই চলেছে, বাংলাদেশে নাকি ইসলামপন্থীরা বাড়ছে, কিন্তু তারা যা বলে না তা হল ইসলামপন্থীদের এই উত্থানের পেছনে ভারতের নির্দেশনায় বাংলাদেশে দীর্ঘদিনের রাজনৈতিক দমন, আওয়ামী লীগের একদলীয় শাসন এবং ভারতের নীরব সমর্থন একটি বড় কারণ। তারা আরও বলে না যে ভারত নিজেই দক্ষিণ এশিয়ায় কট্টর ধর্মভিত্তিক রাজনীতির সবচেয়ে বড় উদাহরণ। প্রশ্নটা তাই খুবই বৈধ যে বাংলাদেশে ধর্মীয় রাজনীতি করাটা সমস্যা, আর ভারতে ধর্মীয় গোঁড়ামির রাজনীতি করাটা রাষ্ট্রীয় আদর্শ। ভারতীয় পার্লামেন্টারি কমিটি বলছে, বাংলাদেশ থেকে ভারত বিরোধী ঘৃণা ছড়ানো হচ্ছে, কিন্তু কারণটা কখনো বিশ্লেষণ না করে বেমালুম চেপে যায় তারা। মোটা দাগে বাংলাদেশ সীমান্তে নিয়মিত হত্যা, বাংলাদেশের সাথে পানি বণ্টনে অসমতা, আওয়ামী একদলীয় শাসনের প্রতি ভারতের অন্ধ সমর্থন, বাংলাদেশে গণহত্যার সময় ভারতের নীরবতা। এসবের পর বাংলাদেশের জনমনে ক্ষোভ তৈরি হলে তাকে অকারণ বলা যাবে না। ভারতের বিরুদ্ধে ঘৃণা হঠাৎ জন্মায়নি, বছরের পর বছর নিজের আচরণের মাধ্যমে এটি ভারত নিজেই তৈরি করেছে। ভারতীয় পার্লামেন্টারি কমিটির রিপোর্টের সবচেয়ে সততাপূর্ণ লাইনটি হচ্ছে, ইন্ডিয়া রিস্ক লুজিং রিলেভেন্স ইন ঢাকা। হ্যাঁ, সমস্যাটি ঠিক এখানেই। বাংলাদেশ বদলে যাচ্ছে, কিন্তু ভারত বদলাতে চায় না। ভারত বন্ধুত্ব চায়, কিন্তু সমতার ভিত্তিতে নয়। প্রভাব চায়, কিন্তু দায় নিতে চায় না। মনে রাখতে হবে, বাংলাদেশ কারো প্রভাব ক্ষেত্র নয়, কারো কৌশলগত সম্পত্তি নয়। যদি ভারত সত্যি সত্যি বাংলাদেশে প্রাসঙ্গিক থাকতে চায়, তাহলে দিল্লিকে বিশেষ কারো পাশে নয়, বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে হবে। দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশ সৃষ্টির পর থেকেই ভারত প্রভু হতে চেয়েছে, বাংলাদেশের জনগণের বন্ধু হতে চায়নি।